রাজধানীতে আইন ভাঙলে পয়েন্ট কাটছে এআই ট্রাফিক। 2 মাসে মেরিট হারিয়েছে হাজারের বেশি চালক। আছে লাইসেন্স খোয়ানোর ঝুঁকি, সমন্বয়ে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের অধিকাংশ চালক তো তৈরি হয়েছে অপেশাদারী আচরণের মধ্য দিয়ে, সুতরাং তারা তো মোটিভেশন ট্রেনিং দিতে হবে, তাদেরকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে তাদেরকে তৈরি করতে হবে। ক্যাম্পাসগুলোয় ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। অপরাজনীতির জন্য দুপক্ষকেই দুষছে ছাত্র শক্তি। ছাত্রদের কল্যাণে যে রাজনীতি, ছাত্রদের অনুকূলে আমরা সেটাই চাই। ছাত্র সংস্থাকে ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই ধরনের একটি আন্দোলন তারা পরিচালনা করছে। যারাই ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলবে, তাদেরকে একটা ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করবে, এটা তো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। 400 ছাড়ালো হাম ও উপসর্গে প্রাণহানি, আক্রান্তের সংখ্যায় রেকর্ড। চট্টগ্রামের হাসপাতালে বেড়েছে প্রাপ্তবয়স্ক রোগী। আকস্মিক প্লাবনে বছরের ফসল হারিয়ে দিশেহারা হাওরের কৃষক। ঋণের চিন্তা আর অনিশ্চয়তায় জীবন, মানবিক সহায়তার আশা। ইন্টারনেট চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না ব্যান্ডউইথ। সরবরাহে ব্যর্থ রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন। 2027 সালের পর বিপর্যয়ের শঙ্কা। 2027-এর মাঝামাঝি কিংবা 2027-এর শেষে বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার মিনিমাম 20 টাকা হবে। ভারতের অগ্নি-6 মিসাইল নিয়ে তুমুল আলোচনা। চীন পাকিস্তান ছাড়িয়ে আরও দূরে আঘাত হানতে সক্ষম, একই সময়ে টার্গেট হতে পারে একাধিক। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ট্রাফিক আইন ভঙ্গ করলে এখন ড্রাইভিং লাইসেন্সও খোয়াতে হতে পারে। মোট পয়েন্ট 12। মোটমাট 13 ধরনের অপরাধে পয়েন্ট কাটা গিয়ে শূন্য হলেই লাইসেন্স বাতিল হবে। আপাতত 4 চাকার যানবাহনের চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা প্রয়োগ করেছে ডিএমপি। নতুন এই ব্যবস্থা কিভাবে প্রয়োগ হচ্ছে জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজহুনুর ইসলাম। ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। গাড়ি চালক সড়কে চলার সময় কোনো অনিয়ম করলে ট্রাফিক পুলিশ এতদিন মামলা দিত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে। মামলা বা জরিমানার মাসুল গুনতেন গাড়ির মালিক। তবে নতুন ব্যবস্থায় এবার শুধু মামলা বা জরিমানায় নয়, আইন ভাঙলে কাটা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। সময়ের সঙ্গে সঙ্গে নতুন সমস্ত রকমের তথ্য তারা নানাভাবে জানার চেষ্টা করেন। তবুও সড়কে চলাচল করতে গেলে ভুল হয়। সেই ভুল কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত। আর এই ভুল যখন সড়ক আইনের ব্যত্যয় ঘটায়, তখনই আইনি ব্যবস্থা নেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন আরও কড়া নজরদারি ট্রাফিক পুলিশের। আইন ভাঙলেই হচ্ছে মামলা, সাথে যোগ হয়েছে অটো মামলাও। আপনাদের এই বড় বড় গাড়িগুলোর জন্য রাস্তায় অনেক সমস্যা হয়। কাগজ সবই আছে, দোকান আমি 20,000 টাকা বাকি আছে দেখে আর কাগজটা দেয় নাই। নতুন ব্যবস্থায় এসব অপরাধের হিসাব যুক্ত হবে চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও। নির্দিষ্ট অপরাধে কাটা যাবে পয়েন্ট। ড্রাইভিং লাইসেন্স যারা চালকদের, এটার সঙ্গে আমাদের কানেক্টিভিটি ছিল না। অতি সম্প্রতি আমরা বিআরটি এর কাছ থেকে সেই কানেক্টিভিটিটা পেয়েছি। পয়েন্ট কর্তনের বিষয়টা আমরা বিআরটিএকে জানিয়ে দিচ্ছি এবং একটা নির্দিষ্ট পয়েন্টের পরে তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। ট্রাফিক পুলিশ জানায়, নতুন এই ব্যবস্থায় অপরাধ ভেদে 1 বা 2 পয়েন্ট করে কাটা যাবে ড্রাইভিং লাইসেন্স থেকে। কারো পূর্ণ 12 পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে লাইসেন্স। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, গেল 2 মাসে হাজারেরও বেশি চালক খুইয়েছেন পয়েন্ট। শুধুমাত্র মানুষকে জরিমানার আওতায় আনা, পয়েন্ট কাটা, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে সচেতন করা। আমরা নতুন করে যাত্রা শুরু করেছি, তো আমরাও চাই যে সবাই যার যার জায়গা থেকে আইনটাকে মানে। পয়েন্ট হারানোর পর আপিলেরও সুযোগ আছে। পরের 6 মাসে কোনো অনিয়ম না করলে যোগ হবে 2 পয়েন্ট। বাস্তবতা হচ্ছে, এখনও অনেক চালকই জানেন না ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে।
বিষয়টা তো আমি আপনার কাছ থেকেই মাত্র শুনলাম আর কি, এই বিষয়টা জানি না। নিয়ম চালু হয়েছে কিন্তু আমি এখনো জানি না, মামলা খাইনি তো এখনো, রিসেন্টলি এটা আর কি। পুরো ঢাকা সিটি সিসি ক্যামেরার আওতায় না আসা পর্যন্ত না পুলিশের হয়রানি বন্ধ হবে, না যারা উল্টা পাল্টা চালায় তারা বন্ধ হবে। যেটা নিয়ম কানুন রাস্তার, এটা যদি ঠিক মতন আমরা ভালোভাবে মেনটেন করে চলতে পারি, তাহলে মামলা কেন খাবো? বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন করলে হবে না, কার্যকর বাস্তবায়নের জন্য দরকার এর সমন্বয়। সড়ককে লেন ভিত্তিক বিন্যাস করতে হবে এবং চালকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের অধিকাংশ চালক তো তৈরি হয়েছে অপেশাদারী আচরণের মধ্য দিয়ে, সুতরাং তারা তো মোটিভেশন ট্রেনিং দিতে হবে, তাদেরকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে তাদেরকে তৈরি করতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন এই উদ্যোগ কতটা কার্যকর করতে পারবে ট্রাফিক বিভাগ তার সময়ই বলে দেবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থী নামে উন্মুক্ত রাজনীতি বন্ধের চেষ্টা করছে শিবির। অবশ্য শিবির নেতারা বলছেন দখলের রাজনীতি চান না শিক্ষার্থীরা। অন্যদিকে অপরাজনীতির জন্য দুপক্ষকে দুষছে ছাত্র শক্তি। ক্যাম্পাস মানেই মেধার বিকাশ, মুক্ত চিন্তার চর্চা, কখনো কখনো দাবি আদায়ের মূল মঞ্চ। তবে বছরের পর বছর ছাত্র রাজনীতির নামে চলা নির্যাতন ও দখলদারিত্ব বিষিয়ে তুলেছে ক্যাম্পাসের পরিবেশ। তাই ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধের বিষয়ে পক্ষে বিপক্ষে মত সাধারণ শিক্ষার্থীদের। হুটহাট বলবো না যে ছাত্র রাজনীতির দরকার নেই। ছাত্রদের কল্যাণে যে রাজনীতি, ছাত্রদের অনুকূলে, আমরা সেটাই চাই। শিক্ষার্থীরা অনেক কষ্ট করে চান্স পায়, তো আসার পরে এখানে কোনো খারাপ কিছু সম্মুখীন হোক সেটা আমরা চাই না। উচ্চপদস্থ স্থানে তাদের সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরবে, সেইখানে আমাদের রাজনীতির দরকার। পলিটিক্স দরকার আছে, তারা করুক, সমস্যা নেই, কিন্তু পলিটিক্সকে আপনার হল নির্ভর, গণরুম নির্ভর, গেস্ট রুম নির্ভর, এটা তো করা যুক্তিসঙ্গত না। গেল কয়েকদিনে ছাত্র রাজনীতি বন্ধে ইডেন ও তিতুমির কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। প্রশ্ন উঠছে সেসব আন্দোলন নিয়ে। ছাত্র দলের দাবি, সাধারণ নামে বিক্ষোভ করলেও তারা কেউ দল নিরপেক্ষ নয়। অভিযোগ, শিবিরের নেতাকর্মীরাই পরিচয় গোপন করে রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছে। আপনি রাতের বেলা যখন নারী শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির বিপরীতে একটা অবস্থান নেন আপনার কর্মী দিয়ে, তখন যারা সত্যিকার অর্থে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই সব নারী শিক্ষার্থীর অভিভাবক বলেন বা শিক্ষার্থীরা বলেন, তারা এক ধরনের আতঙ্কিত হয়ে পড়ে। তাদের যে আপনার ইসলামিক ছাত্রী সংস্থা রয়েছে, সেই ছাত্রী সংস্থাকে ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই ধরনের একটি আন্দোলন তারা পরিচালনা করছে। ছাত্র শিবির যদি রাজনীতি নিষিদ্ধ করতে পারে, সেই ক্ষেত্রে গণরুম গেস্ট রুম আবার চালু হতে পারে। যদিও এমন অভিযোগ নাকচ করেছেন ছাত্র শিবির নেতারা, বলেন রাজনীতি না করাও শিক্ষার্থীদের অধিকার। জোরপূর্বক হল দখলের নামে রাজনীতি নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। নেত্রকোনা মেডিকেলে কান ধরে উদ্ঘোষ করানো, কিংবা সিটের রাজনীতি ফিরিয়ে এনে আসা, কিংবা ক্যাম্পাসের চারপাশে প্রত্যেকটা মোড় এবং রাস্তার দোকানে চাঁদাবাজির স্ট্রাকচার ডেভেলপ করে চাঁদাবাজির যে ঘটনা, সেগুলো যখন শিক্ষার্থীরা দেখেছে, সে অপরাধ যখন পত্রিকায় আসছে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য পাল্টার একটা বয়ান উৎপাদন করার চেষ্টা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, অধিকাংশ শিক্ষার্থী কি চাচ্ছে? তো ছাত্রদল সেই রাস্তায় না হেঁটে যারাই ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলবে, তাদেরকে একটা ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করবে, এটা তো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। ছাত্র শক্তির নেতারা বলেন সংকটের পেছনে দায়ী ছাত্রদল ও ছাত্র শিবির। পুরনো ধাঁচের রাজনীতি চায় না শিক্ষার্থীরা। রাজনীতির ধারা কেমন হবে, আলোচনার মাধ্যমে তাদেরকেই ঠিক করতে হবে। ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু এর মডেলটা কেমন হবে, সেই মডেলটা হবে যাতে করে এই যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বটা না থাকে এবং তারা দলীয় লেজুর বৃত্তি করবে কি করবে না, সেই প্রশ্নটা প্রত্যেকটা ছাত্র সংগঠন বসে ডিল করবে। সংঘাত তো কাম্য না, এখানে ক্যাম্পাস যাতে স্থিতিশীল থাকে সেটার জন্য তাদেরকে অবশ্যই বসতে হবে, বসে তারা নিজেদের মধ্যে এটা সলভ করবে, আর না হলে শিক্ষার্থীরা এটা প্রত্যুত্তর দেবে। সহিংসতা মুক্ত নিরাপদ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি সবার। তবে চলমান সংকট কাটিয়ে কিভাবে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল থামছেই না, 400 ছাড়ালো প্রাণহানি। গত 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে রেকর্ড। সম্প্রতি রাজধানীতে হাম আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কমলেও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে নতুন রোগী আসছে। ঢাকার বাইরে থেকে যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই স্থানীয় হাসপাতালগুলো থেকে উন্নত চিকিৎসার জন্য এসেছে। এসব শিশুদের পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুধু শিশুরাই না, প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন। টিকা নেয়ার বয়স 9 মাস হলেও এর চেয়ে কম বয়সীরাও ভুগছে ভিটামিন এ না পাওয়া এবং
মায়ের শরীরে পুষ্টির ঘাটতিকে দুষছেন চিকিৎসকরা। শরীরে লাল লাল দাগ দেখা দিয়েছে, পরে আমরা শিশু হসপিটাল গিয়েছিলাম, ওইখান থেকে বলছে যে আপনারা সরাসরি ডিএনসিসি হসপিটাল চলে যান। জরুরি বিভাগ থেকে 2-3 বার ওষুধ দিচ্ছি, নেওয়ার পরে কিচ্ছু হয় নাই। পরে বাসায় গেছে শুক্রবারের দিন, এখন বাসায় দেখি কি মুখ দিয়ে ঘামাসের মতো উঠছে। জ্বর ছিল, তারপরে পাতলা পায়খানা, বমি, পরে হাম। তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, কারণ ঢাকার বাইরে কিন্তু যেমন দেখছেন ইদানিংকালে দেখছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে এখন। শুধু শিশুদের মধ্যে নয়, হামের উপসর্গ দেখা দিচ্ছে বড়দের মধ্যেও। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক কিশোর তরুণ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষও। চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্করাও হামের ঝুঁকির বাইরে নন, বিশেষ করে যারা শৈশবে টিকা নেননি। তীব্র জ্বর আর হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি হন 16 বছর বয়সী জিশান। সারা শরীরে রেশ আর টানা জ্বর না কমায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা হাম সন্দেহে তাকে ভর্তি দেন। প্রথম গায়ে জ্বর আসছিল 2-3 দিন ধরে, দেখতেছি একটু একটু দানা আসতেছে। দানা আসার সাথে সাথে আমি এদিকে নিয়ে আসছি। জিশানের মতো 19 বছর বয়সী জেরিন আক্তারও ভুগছেন একই ধরনের উপসর্গে। শুরুতে অ্যালার্জি ভেবে চিকিৎসা নিলেও পরে তীব্র জ্বর, পেট ব্যথা আর শ্বাসকষ্ট বাড়লে তাকেও হাসপাতালে ভর্তি হতে হয়। শুধু এই দুজন নন, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন জ্বর, ফুসকুড়ি আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন তরুণ তরুণীরা, যাদের অধিকাংশের বয়স 8 থেকে 22 বছর, যা বাড়িয়েছে অভিভাবকদের উদ্বেগ। প্রচণ্ড পেটের ব্যথা, মানে অনেক কান্নাকাটি করতেছে। সকালে আমি জেনারেল হসপিটালে নিয়ে এসে পরীক্ষাগুলো করাই। হাম ওনারা বলতেছে হাম গলার ভিতর থেকে আপনার হামের মতো বিচিগুলো উঠতেছে। 2 দিন আগে থেকে এরকম কয়েকটা মুখে উঠছে, তারপর পুরো শরীর উঠে গেছে। বড়দেরকেও আক্রান্ত করতেছে হামে বা বিভিন্ন ভাইরাসে, আমরা কখনো এগুলো দেখিনি, তাই সকলের সতর্ক থাকা উচিত। বলা হচ্ছে হাম শিশুদের রোগ, তারা আক্রান্ত হচ্ছে বেশি। তবে চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্করাও হামের ঝুঁকির বাইরে নন, বিশেষ করে যাদের শৈশবে টিকা দেওয়া হয়নি বা পূর্ণ ডোজ সম্পন্ন হয়নি। আসলে ভ্যাকসিন নিয়েছে, কিন্তু ভ্যাকসিনে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা সেটা আস্তে আস্তে কমে যায় সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে যখন ভ্যাকসিন রিলেটেড অ্যান্টিবডিটা কমে যায়, তখন কিন্তু বড়দের ঝুঁকি থাকে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যেসব প্রাপ্তবয়স্কদের হামের উপসর্গ দেখা দিচ্ছে তাদের বেশিরভাগই টিকা নেয়ার নির্ভরযোগ্য তথ্য নেই। আমাদের যে টেকনিক্যাল কমিটি তারা দেখলেন যে 82% যারা আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত তারা হচ্ছে 5 বছরের নিচে। সেই হিসেবে 18% বাচ্চা কিন্তু আমাদের 5 বছরের উপরে। সরকারি হিসেবে চট্টগ্রামে এখন পর্যন্ত 115 জনের মধ্যে 8 বছরের ঊর্ধ্বে রয়েছে 9 জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রাপ্তবয়স্ক অনেকে। এদিকে 5 থেকে 59 মাস বয়সীরা হামের টিকা পেলেও প্রাপ্তবয়স্কদের হামের টিকা প্রাপ্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। হাওড়ের কৃষকের কাছে বোরো ধান শুধু ফসল নয়, সারা বছরের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু এই বছর হবিগঞ্জে আকস্মিক প্লাবনে তলিয়েছে সেই একমাত্র সম্বল। ঋণ, ক্ষুধা আর অনিশ্চয়তার সঙ্গে এখন টিকে থাকার লড়াই হাজারো কৃষকের। সহকর্মী প্রদীপ দাস সাগরের প্রতিবেদনে থাকছে এর বিস্তারিত। হাওড়ের প্রখর রোদে অন্য কৃষক যখন ধান শুকাতে ব্যস্ত, তখন হবিগঞ্জ বানিয়াচংয়ের আতকুড়া গ্রামের বর্গা চাষি রফিক মিয়া তাকিয়ে আছেন পানিতে ডুবে থাকা নিজের ধানের দিকে। 8 বিঘা জমিতে সোনালী স্বপ্ন বুনেছিলেন তিনি, কিন্তু অকাল প্লাবন ঘরে তুলতে দেয়নি 1 বিঘার ধানও। যেটুকু কেটেছেন সেটুকু শুকাতে পারছেন না। তলিয়ে গেছে ধান শুকানোর খলা, সুযোগ মিলছে না পাকা সড়কেও। এই রাত তো শুকাইতে না, পানি চলাইতে রাখছি। মনে করুন রাস্তার মধ্যে মানুষে শুকাইলে পরে আমি শুকাই মার শুকা রাস্তার দিকে খাদ্য লাগবে। স্ত্রীর অলংকার বন্ধক রেখে বর্গা নিয়েছিলেন জমি, এনজিও থেকে নিয়েছেন ঋণও। ঘরে ফসল না উঠলেও থেমে নেই কিস্তির চাপ, প্রতিদিনই বাড়ছে দেনা। এখন মাঠ থেকে পচা ধান তুলে কোনো রকমে বেঁচে থাকার পরিকল্পনা তার। বলে দেখেছে এটা তুললে সে এরপরে উগাইমু রাস্তার মধ্যে উগাইয়া যদি পারি, এরপরে গন্ধ করবো চাউলের মধ্যে, এরপরে খাইমু।
রফিক মিয়ার সংসারে ৮ সদস্য। স্ত্রী সাজনা বেগমের চোখে এখন ভবিষ্যতের শঙ্কা। ঘরের চালের ভান্ডার প্রায় শূন্য। সামনে ঈদ, কিন্তু সন্তানদের নতুন পোশাকের আবদার মেটানোর সামর্থ্য নেই। তাই আগেভাগেই সন্তানদের বুঝিয়ে বলছেন অভাবের গল্প। দান ফান কোনো 100 টাকা তুলতে পারছি না, উনা কোনো দিছি না। কুরবানির তো তফিক আমরা রয়েছে না, কেউ যদি দেয় আমরা হাইতাম। একই অবস্থা সুবিদপুর গ্রামের জ্যোৎস্না মণ্ডলের জীবনেও। 2 ছেলেকে হারানোর পর নাতি নাতনিদের নিয়েই তার 8 সদস্যের সংসার। 4 বিঘা জমিতে বর্গা চাষ করেও ঘরে তুলতে পারেননি এক মুঠো ধান। অন্যের জমিতে শ্রম বিক্রি করেই চলছে জীবন। 2 ছেলে আছে, 2 ছেলে মারা গেছে এবং 4 কের জায়গা বাকি হচ্ছে। এটার মধ্যে 4 কের জায়গা কেরও আনতে পারছি না, খাসিও আনতে পারছি না। জেলার হাজারো কৃষকের গল্প এখন এমনই। ধানের পাশাপাশি তলিয়েছে খড়ও। তাই নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি গবাদি পশু নিয়েও রয়েছে দুশ্চিন্তা। ধান তো হচ্ছই, আমরা নিজে কিভাবে খামো আর গরু কিভাবে ভালমো, একবার তো ভগবান ছাড়া কেউ এটা করতে পারতো না। ফ্যামিলির মাঝে মানুষ আছে তোমার 7 জন, ঋণ করে জমি করছি কি। চলতি মৌসুমে জেলায় 1,23,444 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাওড় অঞ্চলে আবাদ হয়েছে প্রায় 46,954 হেক্টর জমিতে। কৃষি বিভাগের হিসাব বলছে আকস্মিক প্লাবনে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির ধান। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা। এর মধ্যে প্রায় 23,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। 20 বিঘা জমি থেকে তার 10 বিঘা তলিয়ে গেলে 50% করছি। একজনের যে 5 বিঘা আছে সেই 5 বিঘাই তলিয়ে গেছে, সে আসলে 100% করছে। এইভাবে আমরা হিসাব করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরি হিসেবে আমরা এই ক্যাটাগরিটা নির্ধারণ করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রতি মাসে 20 কেজি চালের পাশাপাশি দেয়া হবে নগদ 2,500 থেকে 7,500 টাকা। খুব শিগগিরই মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আশা করতেছি যে আমরা ঈদুল আজহার পূর্বে হয়তো তাদের হাতে এই মে মাসের যে মানবিক সহায়তা সেটা আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। হাওরের পানিতে শুধু ধান নয়, ডুবেছে হাজারো কৃষক পরিবারের 1 বছরের বেঁচে থাকার স্বপ্ন। এখন তাদের একটাই চাওয়া, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। মা দিবসে ফেনীতে ছেলের হাতে প্রাণ গেছে এক মায়ের। গুরুতর আহত বাবা ও বোন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। গতরাতে দাগনভূঞায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে মোশাররফকে রাতে আটক করে পুলিশ। নিহতের স্বজন ও এলাকাবাসী জানায় সে মাদকাসক্ত। পরিবারের সদস্যদের সাথে ঝগড়ার এক পর্যায়ে মা, বাবা ও বোনকে ছুরিকাঘাত করে মোশাররফ। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় এলোপাতারি ছুরিকাঘাতে আহত গুলশান আক্তার লাকির। অভিযুক্তের পরিচয় জেনে হতবাক হয়ে পড়েন ফেনী সদর হাসপাতালের চিকিৎসক সহ উপস্থিত সবাই। অভিযোগ, একমাত্র ছেলের হাতেই প্রাণ গেছে মায়ের। গুরুতর আহত বাবা ও বোন। ঘটনাটি ফেনীর দাগনভূঞা উপজেলার দিলপুর গ্রামের। স্বজন ও এলাকাবাসী জানায় অভিযুক্ত ছেলে মোশাররফ মাদকাসক্ত। এ নিয়ে পরিবারে কলহ চলছিল। রোববার রাতে ঝগড়ার এক পর্যায়ে মাকে এলোপাতারি ছুরিকাঘাত করে ছেলে। এ সময় পরিবারের বাকি সদস্যদের ওপরও হামলা চালায় সে। গুরুতর আহত বাবা ও বোনকে ফেনী সদর হাসপাতাল থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। শুনছি আমার বাইজিরে মারিয়ে গেছে ছেলে। তিনজনের ছুরি মারছে। ছেলে ওর বাবারও কোপাইছে এবং ওর বোনেরও কোপাইছে এবং ওর মারও কোপাইছে। তো মা মারা গেছে এবং বাপ এবং বোনকে আমরা চিটং পাঠাই দিছি। তাদের অবস্থা ভালো না, বাপের অবস্থা ভালো না বেশি। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পুলিশ জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি অনলাইনে অর্ডার করেছিল মোশাররফ। প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সে একটু ডিটেইল ছিল, যে কারণে হচ্ছে যে মা বাবা প্রায় সময় বিভিন্ন বিষয়ে তাকে বিভিন্ন বিষয়ে বলতো, কিন্তু সে এই বিষয়গুলো খুবগুলো পুষে রেখেছে এবং পরবর্তীতে অনলাইনে ছুরিগুলো অর্ডার করে এবং সে পূর্বকল্পিতভাবে এই ঘটনাটা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। হত্যাকারীর কঠোর সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রয়োজনের তুলনায় ব্যান্ডউইথের সরবরাহ কম,
আগামী বছরে বাড়বে চাহিদা। সরকারি তৃতীয় সাবমেরিন কেবলের সেবা প্রাপ্তিও বিলম্বিত হচ্ছে। দ্বিতীয়টির ধারণ ক্ষমতা শেষ সীমায় পৌঁছেছে। বেসরকারি খাতের 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ প্রাপ্তির সুযোগ নিয়েও দেখা দিয়েছে সংশয়। এখনই কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে 2027 সালের পর বিপর্যয়ের শঙ্কা দেখা দিতে পারে। দুর্বল সাবমেরিন কেবলের কারণে ধুঁকছে দেশের ইন্টারনেট অবকাঠামো। চড়া মাশুল গুনছেন ব্যবহারকারীরা। অন্যদিকে বছরে $4 কোটি চলে যাচ্ছে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে। ব্যান্ডউইথ চাহিদার অর্ধেকটাও পূরণ করতে পারছে না রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবল। আইএসপিএবির তথ্য বলছে বর্তমানে রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবলের সক্ষমতা 7000 জিবিপিএস এর কিছু বেশি। অথচ আগামী বছর শেষে দেশে ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে 20,000 জিবিপিএস এ। 10,000 জিবিপিএস যে ইন্টারনেট ব্যবহার হচ্ছে, আপনি গত 2 বছর আগে বাংলাদেশের ডাটাটা অ্যানালাইসিস করে দেখেন, সেখানে ছিল 5 টেরা। তার মানে সেই প্রেক্ষিতে বলা যেতে পারে 2027-এর মাঝামাঝি কিংবা 2027-এর শেষে বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার মিনিমাম 20 টেরা হবে। সরকারি তৃতীয় সাবমেরিন কেবলের সেবা প্রাপ্তি বিলম্বিত হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ-5 ইতিমধ্যেই তার ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে। আর 20 বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ প্রথম সাবমেরিন কেবল তার জীবনকালের শেষ সময় অতিবাহিত করছে। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের আরও 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে 50,000 জিবিপিএস ব্যান্ডউইথ প্রাপ্তির সুযোগ বাংলাদেশের সামনে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রহস্যজনক কারণে বন্ধ করে রাখা হয় এর কার্যক্রম। 50 টেরাবাইট যদি অ্যাড হয় বিএসসিসিএল এর সাথে, তা মার্কেটে তো ডেফিনেটলি প্রাইস সাবস্ট্যান্সিয়ালি কমে আসবে। এবং মার্কেটের প্রাইসটা কমে আসলে আলটিমেটলি ভোক্তারা বেনিফিটেড হবে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ইলেকশন ম্যানিফেস্টো, যেখানে উনি গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাসায় বাসাতে ইন্টারনেট পৌঁছে দিতে চায় অ্যাফোর্ডেবল রেটে, এটার জন্য আমাদের মতো কেবল দরকার, আরও কেবল দরকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতি মুনাফা নিশ্চিত করতে 50,000 জিবিপিএস এর ব্যান্ডউইথের সুফল বঞ্চিত হচ্ছে ব্যবহারকারীরা, এমন অভিযোগ ব্রডব্যান্ড সেবাদানকারীদের। বিএসসিসিএল এর কম্পিটিটর না থাকাতে ওনারা ব্যবসায়িক অনেক বেশিভাবে সফল হয়ে গেছেন। সেই জন্যই ওনারা হয়তো বা চিন্তা করছে প্রাইভেট সেক্টরের সাবমেরিন কেবলটা বন্ধ করে দিতে পারলে আমাদের সফলতা আরও বাড়বে। একটা প্রতিষ্ঠানের সফলতা হয়তো বা থাকতে পারে, বাট দেশ যেটা পিছিয়ে যাবে, দেশের ন্যাশনাল সিকিউরিটি যেটা থ্রেডের মুখে পড়বে, এটার দায়ভার সবাইকেই আসলে নিতে হবে। সিঙ্গাপুর হতে বাংলাদেশের দিকে 2000 কিলোমিটার কেবল স্থাপনের কাজ শেষ করেছে বেসরকারি সাবমেরিন কেবল সিস্টেমের লাইসেন্স প্রাপ্ত স্থানীয় 3টি প্রতিষ্ঠান, যার যন্ত্রপাতি সরবরাহ করছে ইউরোপের বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রকল্প শেষ হয়েছে 10 বছর আগে, অথচ সংযোগ সড়কের অভাবে নড়াইলে লোহাগড়ায় একটি সেতু ব্যবহার করতে পারছে না স্থানীয়রা। কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি বেড়েছে কৃষকের। জমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি জানিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদী নেই, খাল নেই, নেই সংযোগ সড়কও, অথচ বিস্তীর্ণ ধানি জমির মাঝখানে দাঁড়িয়ে আছে আস্ত এক কংক্রিটের স্তম্ভ। নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল গ্রামের কৃষকদের ফসল আনা নেওয়ার সুবিধার্থে 2015-16 অর্থ বছরে মাকরাইল বিলের মাঝে একটি সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। 24 ফুটের এই সেতুটি নির্মাণে ব্যয় হয় 19,74,156 টাকা। তবে সেতুটি নির্মাণের 10 বছর পার হলেও এখনও সুবিধা পাচ্ছেন না এ অঞ্চলের মানুষ। ফুল আমাদের কোনো কাজে লাগে না, এ ফুল তো খালি খালি বেথায়। ওইখান থেকে মাটি যদি না দেওয়া হয় 30 হাত গর্তে মাটি কি করে লোকজন আসবে? বিলের মধ্যে একটা ব্রিজ বানাইতে গেছে, আশেপাশে কোনো রাস্তা নেই, ওটা আমাদের কোনো কাজে আসে। স্থানীয়রা জানায় মূলত সংযোগ সড়ক না থাকায় এই ভোগান্তি। সেতু সড়কের জমি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় মাটি কাটতে দেননি তারা। এতে এতদিনেও সম্পন্ন হয়নি সংযোগ সড়কের কাজ। রাস্তাটা আমাকে গ্রামেরা সব করছিল, তা ওই কে জমি দেয় না বলে, রাস্তা মাটি দেয় না বলে, এই কারণে এই রাস্তা এইভাবে রয়েছে। জমি এলারা মাটি দেয় নেই বলে ব্রিজ ওইভাবে হুড়িয়ে রয়েছে। কৃষকরা বলছেন ফসল নিয়ে উঁচু সেতুতে ওঠানামা করতে গিয়ে অতিরিক্ত শ্রম ও সময় ব্যয় করতে হচ্ছে তাদের। সংযোগ সড়কটি হলে জমি থেকে ফসল আনা নেওয়া তুলনামূলক সহজ হবে বলেও জানান তারা। মাটির কারণে আমরা ধান উঠে বাড়ি আসতেছি না, এই পুরো মাঠটাই অসাল হয়ে গেছে শুধু এই ব্রিজের কারণে, রাস্তার কারণে। ফসলটা আমরা আনতে পারতেছি না, বিলির থেকে আনতে আমাদের খুব কষ্ট হচ্ছে।
একই কথা বলছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা। এবার 2টি প্রকল্পের মাধ্যমে দ্রুতই সেখানে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। ওখানে 2টা প্রকল্প দেওয়া হয়েছে। সেই 2টা প্রকল্পের আওতায় এই মাকরাইল পাকা রাস্তা থেকে বিল অভিমুখে এবং বিলের 2 পাশে অ্যাপ্রোচ রোডের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটা কয়েকদিনের ভিতরে এই কাজটা শুরু হবে। ব্রিজটি ব্যবহারের উপযোগী হলে সুফল পাবে মাকরাইল সহ কয়েকটি গ্রামের 10,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খাল আছে, পানি নেই। শুষ্ক মৌসুমে পানির অভাবে ব্যাহত হয় কৃষিকাজ। বর্ষায় ঠিক উল্টো চিত্র, ফসল নষ্ট হয় জলাবদ্ধতায়। সংশ্লিষ্টরা বলছেন খাল খনন করে পানি ধরে রাখতে পারলে সারা বছর আবাদ হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সংকট নিরসনে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছোট বড় মিলিয়ে খাল আছে ৪৫টি, দৈর্ঘ্য ৪৬০ কিলোমিটার। এসব খালের উৎপত্তিস্থল মেঘনা নদী। একসময় প্রবাহমান থাকলেও দখল দূষণে নালায় পরিণত হয়েছে খালের বেশিরভাগ অংশই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শুষ্ক মৌসুমে যেমন পানির সংকট দেখা দেয়, তেমনি বর্ষাকালে হয় জলাবদ্ধতা। সমস্যার সমাধানে খননের পাশাপাশি খাল ও নদীর মুখে স্লুইস গেট নির্মাণের দাবি কৃষকদের। হানি জমিটাকে মানুষের ধান করলে ধান পৌঁছে যায়, আর হুদিনে শুকনা কালে খালে পানি থাকে না, কৃষি নষ্ট হয়ে যায়। ধানটা রোপণ করতে পারি না পানির কারণে। খাল কাটানোর দরকার আছে আমাদের এখানে জরুরি। পানিটা ধরে রাখার জন্য খালের মুখে একটা সুইচ গেটের দরকার আছে, তাহলে হুদিনে ইরিশাসের জন্য সুবিধা হবে, বর্ষারও শ্বাসটা একরভাবে হবে আর কি। সুবর্ণচরের বিভিন্ন স্থানে গভীর নলকূপ ও টিউবওয়েল রয়েছে ৪,০০০-এর মতো। উপজেলাবাসীর দাবি, প্রতিনিয়ত এসব টিউবওয়েল ব্যবহার করায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে অনেকটাই। অনেকেই সাবমার্সিবল কল ব্যবহার করতেছেন। এই কল দিয়ে পানি ভূগর্ভস্থ পানি উঠানোর কারণে এখন ভূগর্ভস্থের পানির স্তর নেমে গেছে, পানিও পাওয়া যাচ্ছে না। খাল পুনরায় খনন করলে পানি সংরক্ষণ সহ পরিবেশের পাশাপাশি কৃষিতেও বৈপ্লবিক পরিবর্তন আসবে আশা বিশেষজ্ঞদের। দক্ষিণ সীমানায় যে প্রায় 14 কিলোমিটার জায়গা জুড়ে একটি বিশাল আমাদের মরা নদী রয়েছে, ওটাকে যদি বৃষ্টির পানি সঞ্চয় করে পানির হাব তৈরি করা যায়, তাহলে ওটার সঙ্গে যে ছোট বড় প্রায় 10টিরও বেশি খাল সংযোগ রয়েছে, এই খালগুলোকে যদি পুনঃখনন করে এবং ওই মরা নদীকে পুনঃখনন করে যদি বৃষ্টির পানি সঞ্চয় করা যায়, ওটাকে পানির হাব হিসেবে ব্যবহার করা যাবে। এতে আমাদের ভূগর্ভের পানির চাপ যেমন কমে আসবে, পাশাপাশি কৃষকের সেচ সংকটটাও শুষ্ক মৌসুমে কমে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাল খননের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। চরজাবর ইউনিয়নের গোপালখাল এবং আমাদের লক্ষ্মীর খাল, এই দুটো খাল খননের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরের চাহিদা প্রেরণ করেছি। আমরা আশা করছি এই দুটো খাল যদি আমরা খনন করতে পারি, তাহলে এই সুবর্ণচর উপজেলায় যে জলাবদ্ধতার একটা বড় বিষয় আছে, পাশাপাশি আমাদের সুপেয় পানির যে সংকট, যে এই খালগুলোতে পানি ধরে রাখার মাধ্যমে আমরা কৃষি, যেহেতু এটি কৃষির জন্য গুরুত্বপূর্ণ একটি উপজেলা, তাহলে কৃষি ক্ষেত্রে এই পানি আমরা ব্যবহার করতে পারবো। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ দেখতে চায় সুবর্ণচরবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভবন নির্মাণের নকশা অনুমোদন নিয়ে চরম ভোগান্তিতে শহরবাসী। অভিযোগ উঠেছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের সিন্ডিকেটের কাছে জিম্মি শত শত ভবনের ফাইল। তার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ভুক্তভোগী ও জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় একটি ভবন নির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন পৌরসভার অনুমতি। নিয়ম অনুযায়ী আবাসিকের জন্য প্রথম 500 স্কয়ার ফিটের জন্য 3000 ও বাণিজ্যিকের জন্য 5000 টাকা। এরপর আবাসিকে প্রতি স্কয়ার ফিটে 3 টাকা ও বাণিজ্যিকে 5 টাকা করে ফি দেয়া লাগে। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত ফি দিলেও মাসের পর মাস কিংবা বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ রয়েছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের কারসাজিতে হচ্ছে এমনটা। ভুক্তভোগীদের দাবি, শাহ আলমকে নির্ধারিত ফির বেশি টাকা না দিলে হয় না কাজ। নিয়ম না থাকলেও ব্যক্তিগতভাবে গড়ে তুলেছেন ইঞ্জিনিয়ারিং ফার্ম, আর সেই ফার্মের মাধ্যমে ফাইল পাঠালে দ্রুত হয় কাজ।
ওনার বক্তব্য হচ্ছে যদি বেলকুচি পৌরসভাতে কোনো প্ল্যান পাস করতে হয় তাহলে তাকে দিয়েই করাইতে হবে। একজন আঙ্কেলও আছেন, মন্টু আঙ্কেল, উনি আসছেন, উনি নিজে ভুক্তভোগী। ওনাকে 2 দিন আগে ডেকে নিয়ে পৌরসভাতে বলছেন যে এরকম ফাইলটা আটকে যাবে, আমি যদি কাজটা করি তাহলে কাজটা হয়ে যাবে। শালম সাহেব হয়তো 65,500 টাকা জমা দিচ্ছি, 65,500 টাকার ভিতরে উনি বলছে যে এখান থেকে 15,000 টাকার ভিতরে আমি কাজটা করে দেবো, আপনাকে আর টাকা জমা দেওয়া লাগবে না, এই কাজটা আমাকে দেন। ওনাকে টাকা না দিলে এই বিল্ডিংয়ের পাস হয় না। এরকম আমাদের মতো যারা এই কাজ করতে যাচ্ছে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। দুর্নীতি ও সিন্ডিকেটের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শাহ আলমের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তবে নিজের পক্ষে সাফাই গাইলেন অভিযুক্ত প্রকৌশলী। এটা আদৌ উচিত ঠিক না যে এ পর্যন্ত যতগুলো প্ল্যান আছে সব পাস হয়ে গেছে, কোনো রকম 1 টাকাও বাড়তি এখানে ফি দিতে হয় না। পৌর প্রশাসক বলছে আগের অভিযোগটি পুরনো, নতুন করে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে যে লিখিত অভিযোগের কথা বলছেন সেটা আসলে অনেক আগে করেছেন, সেটা হয়তো আমার সময় নয়। যারা অভিযোগকারী আছেন তারা এসেছিলেন, আমি তাদেরকে বলেছি একটা লিখিত অভিযোগ দিতে। লিখিত অভিযোগ দিলে আমি অবশ্যই একটা তদন্ত কমিটি করে দিব, যদি প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে আমি বিভাগীয় ব্যবস্থা নেব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা বলছেন তারা অভিযোগ পেয়েছেন, এর মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিযুক্তকে। এই ধরনের একটা অভিযোগ এসছে এবং প্রশাসক বেলকুচি পৌরসভা তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছেন এবং অন্যান্য যে যথাযথ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা প্রতিপালন করছি এবং আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভোগান্তি কমাতে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, যমুনা নিউজ। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পাথর আমদানিতে নেমেছে ধস। মাত্র 2 বছরের ব্যবধানে এলসি খোলার হার কমেছে। সংশ্লিষ্টরা বলছেন দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়ায় পাথরের চাহিদাও তলানিতে। এর প্রভাবে কাজ হারিয়েছেন বন্দরের হাজার হাজার শ্রমিক। নতুন সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। এক সময়ের কর্মব্যস্ত বুড়িমারি স্থলবন্দর এখন যেন এক নিস্তব্ধ জনপদ, যেখানে ভারত, নেপাল ও ভুটান থেকে প্রতিদিন 700 থেকে 800 ট্রাক পাথর নিয়ে বন্দরে প্রবেশ করত। এখন সেই সংখ্যা নেমে এসেছে 250 থেকে 300-তে। 24-25 অর্থ বছর থেকে আমদানির গতি কমতে থাকে, ধাক্কা লাগে ঋণপত্র খোলাতেও। 22-23 অর্থ বছরে পাথর আমদানি হয়েছিল 24 লাখ টন, 23-24 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 29 লাখ টনে। আমদানি কমার সরাসরি প্রভাব পড়েছে সরকারি কোষাগারে। স্থলবন্দরের রাজস্ব আয়ে এখন নিম্নমুখী ধারা। সংশ্লিষ্টরা বলছেন বড় উন্নয়ন প্রকল্পগুলো থমকে যাওয়ায় কমেছে পাথরের চাহিদা। আমরা প্রধানমন্ত্রীর যে কাজের যে গতি, পাশাপাশি ওনার মন্ত্রী পরিষদের যে গতি, এমপিদের যে গতি, সেটা আমরা আশা রাখি যে অবশ্যই এটা ব্যর্থ হওয়ার কথা না, সফল হবে। পাথর আমদানি কমে যাওয়ায় কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন বন্দরের কয়েক হাজার শ্রমিক, কাটাচ্ছেন অলস সময়। আমাদের দিন 200 হইতে 150 250 যে দিন যেমন, গাড়ি কম, আমাদের কামাইও কম। এটা দিয়ে আসলে সংসার চালানোর মতো না। পোর্টে কাজ বাড়লে শ্রমিকদের কাজ বাড়বে, শ্রমিকদের কাজ বাড়লে শ্রমিকদের ইনকাম বাড়বে। তারা মানবেতর জীবনযাপন করছে কাজ না থাকার কারণে। আমি এই সরকারের কাছে অনুরোধ করব, দাবি করব, স্থলবন্দরটিকে সচল করে আবার এই শ্রমিকদের কাজের ব্যবস্থা করার জন্য। তবে এই সংকটের মাঝেও আশার আলো দেখছেন কাস্টমস কর্তৃপক্ষ। বলছে গতি ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুদিকে আমরা নজর দিচ্ছি, যাতে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হলে সরকারের প্রবৃদ্ধি বাড়বে এবং আমরা ডলার পাবো। সাথে সাথে বাংলাদেশে কিছু যে আইটেমগুলো বাংলাদেশে কম হয় সেটা আমরা ভুটান এবং ইন্ডিয়া থেকে আসবে, সেক্ষেত্রে আমরা যথাযথ পরিবেশ সৃষ্টি করছি এখানে। বুড়িমারির প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই আশা করছেন স্থানীয়রা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। শুরুতে আন্তর্জাতিক সংবাদ। আলোচনায় ভারতের অগ্নি 6 ব্যালিস্টিক মিসাইল। শুক্রবার ওড়িশার এপিজে আব্দুল কালাম মিসাইল লঞ্চ সাইট থেকে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়। 10,000 কিলোমিটারেরও বেশি রেঞ্জের এই মিসাইলে রয়েছে MIRV প্রযুক্তি, যার মাধ্যমে একাধিক টার্গেটে হামলা চালানো সম্ভব। প্রশ্ন উঠেছে, অগ্নি সিরিজের পূর্ববর্তী সংস্কারগুলোতে চীন পাকিস্তানের ভূখণ্ডে হামলার সক্ষমতা অর্জন হলেও কেন আরও অধিক পাল্লার এই মিসাইলের পরীক্ষা চালালো ভারত? বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
8ই মে সন্ধ্যা, কয়েকবার পাক খেয়ে দিগন্তে ছুটে যেতে দেখা যায় ধূমকেতু সদৃশ উজ্জ্বল উড়ন্ত বস্তুকে। ভারতের ওড়িশা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত পর্যন্ত এই ঘটনার সাক্ষী হন অনেকেই। কেউ বলছে উড়োযান, কারো দাবি ক্ষেপণাস্ত্র, কিন্তু নিশ্চিত করা যায়নি প্রকৃত ঘটনা। পরদিনই হয় রহস্যের সমাধান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় অগ্নি ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে তারা। উড়িষ্যার উপকূলে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল লঞ্চিং সাইট থেকে ক্ষেপণাস্ত্রটি ছড়ে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে এটি ছিল অগ্নি 6 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ। কিছুদিন আগেই DRDO চেয়ারম্যান সমীর ভি কামাতো জানিয়েছিলেন অগ্নি 6 মিসাইলের পরীক্ষা চালাতে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তারা। অগ্নি 6 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ফলে চীন পাকিস্তানকে ছাড়িয়ে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা তৈরি হলো ভারতের। পাশাপাশি পাল্লা বেশি হওয়ায় সীমান্ত থেকে আরও বেশি দূরে মোতায়েন করা যাবে এই মিসাইল। কৌশলগত সুবিধা পাবে দেশটির সেনাবাহিনী। সবচেয়ে বেশি আলোচনায় এর MIRV প্রযুক্তি। অগ্নি 6 মিসাইল কক্ষপথে প্রবেশ করা মাত্রই আরও কিছু সাবমিউশনে বিভক্ত হয়ে পড়বে। ফলে একটি মিসাইল ছুড়েই ভিন্ন ভিন্ন টার্গেটে হামলা চালানো সম্ভব হবে। বহন করা যাবে পারমাণবিক ওয়ারহেডও। যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীনের মতো হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে এই MIRV প্রযুক্তি সংযুক্ত ক্ষেপণাস্ত্র। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রতিক্রিয়াকে পুরোপুরি অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান তেহরানের জবাব পছন্দ করেনি তিনি, তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি। এর আগে মজুতকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে দেওয়া প্রস্তাবের জবাব পাঠায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে মূল কয়েকটি শর্ত বহাল রেখেছে তারা। তেহরানের ফোকাস সব ফ্রন্টে যুদ্ধের অবসান, লেবাননে হামলা বন্ধ, হরমুজ প্রণালী ঘিরে জাহাজ চলাচলের নিরাপত্তা ও ভবিষ্যতে হামলা না হওয়ার গ্যারান্টি চায় তারা। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে ইরানের উপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও জানিয়েছে। আরেক দেশে শিশু হত্যায় মত্ত বসের পক্ষে সাফাই গিয়েছিলেন মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্যারোলিন লেভিট। এবার তিনি নবজাতক কন্যা সন্তানকে নিয়ে আনন্দ ঘন মুহূর্ত তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্মেনিয়ার ইরানি দূতাবাস অভিনন্দন জানিয়েছেন তাকে, সাথে মনে করিয়ে দিয়েছে মার্কিন বাহিনীর হামলায় নিহত 168 শিশুর কথা। পোস্টে বলা হয় নিজ সন্তানকে চুমু খাওয়ার সময় যেন সন্তান হারানোর সেই মায়েদের কথা ভাবেন লেভিট। এখনও রক্তের দাগ শুকোয়নি ইরানের মিনাবের সেই স্কুলে, যেখানে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের এক হামলায় মুহূর্তেই থেমে যায় অন্তত 168 শিশুর জীবন। যে ক্লাসরুম সদা মুখর থাকত নিষ্পাপ ফুলেদের হাসিতে, সেকেন্ডের ব্যবধানে তা পরিণত হয় বারুদ পোড়া গন্ধের এক ধ্বংসস্তূপে। সন্তান হারানো বাবা মায়েদের সেই গগন বিদারী আর্তনাদ যেন আজও মিনাববাসীদের কানে ভাসে। এই হামলারই মাসখানেক পর কোল আলো করে কন্যা সন্তানের জন্ম দেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদধারী ক্যারোলিন লেভিট। নতুন জীবনের আনন্দঘন সেই মুহূর্তের একটি ছবি সম্প্রতি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে প্রকাশ করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। আর এই ছবিকেই মিনাবে মার্কিন হামলায় নিহত 168 শিশুর প্রাণের সাথে তুলনা করে পাল্টা পোস্ট দেয় ইরানের আর্মেনিয়া দূতাবাস, যেখানে হোয়াইট হাউসের মুখপাত্রকে অভিনন্দনের সাথে তীব্রভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মিনাবের সেই শিশুদের কথা, যারা আর কখনো মায়ের কোলে ফিরবে না। পোস্টে প্রেস সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে ইরানের দূতাবাস দাবি করে মিনাবের যে হামলায় তার বস ডোনাল্ড ট্রাম্প 1.5 শতাধিক শিশুকে হত্যা করেছে, সেই হামলাকে গ্রহণযোগ্যতা দিয়েছিলেন ক্যারোলিন লেভিট। পোস্টে ক্যারোলিনের প্রতি আরও উল্লেখ করা হয় পরবর্তীতে তিনি যখন নিজ সন্তানকে চুমু দেবেন তখন যেন প্রাণ হারানো সেই শিশুদের মায়েদের কথাও তিনি ভাবেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু ভুল করার কারণে আঘাত হানে মিনাবের সেই স্কুলে, যে ভুলের মূল্য দিতে হয় 1.5 শতাধিক নিষ্পাপ শিশুকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।